91টা ছিল সবচেয়ে আমার দেখা নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমার কাছে মনে হয়েছে, এবং যেটা আমি মানে অবজার্ভ করতেও সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, কারণ সে নির্বাচনের সময় তো অনেক আলো, অনেক রঙিন পোস্টার, অনেক কিছু থাকতো যেগুলো এখন আর নেই। সো একটা মানে উৎসবমুখর পরিবেশ ছিল। এখন উৎসবটা একটু গায়ের জোরে করা হয়, মানে গলা ফাটিয়ে চিৎকার করে গান গেয়ে ওগুলা রাস্তায় বাজাচ্ছে এবং লোকজন যন্ত্রের ব্যবহার বেশি, লোকজন পছন্দ করছে কি করছে না কেউ কেয়ার করে না। তো এটা গায়ের জোরে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা, যেটা 91 ছিল না, এটা চেষ্টা করতে হয়নি। যেহেতু আপনি পুরনো সময়ের আলাপটাই আনলেন, আমরা লম্বা সময় পার করেছি এবং বারবার বলা হচ্ছে যে এটা নতুন সময়ে পা রাখছে। আমরা 91-এও দেখেছি যে নতুন সময়ের কথা বলা হয়েছে, আমরা 2008-এও দেখেছি, 73-এ বলা হয়েছিল, আবার 2026 বারবার নতুন সময় আমাদের আসছে। প্রতিদ্বন্দ্বিতার জায়গাটায় ফিরতে চাই। এবারের নির্বাচনী পরিবেশ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছেন বা দেখছেন? প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে, তবে প্রতিদ্বন্দ্বিতা একটু অড প্রতিদ্বন্দ্বিতা, কারণ এখানে বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই বিএনপি এবং জামাত 91-এর পর থেকেই আসলে তারা মিত্র। 2001 সালে তো তারা একসাথে নির্বাচন করেছে, একসাথে সরকার গঠন করেছে, সরকারের ভালো মন্দ দুটাই অংশীদার তারা, এবং তারপরে তারা একসাথে আন্দোলন করেছে, রাজপথে জ্বালাও পোড়াও ভাঙচুর যা কিছু করার একসাথে করেছে, এবং তারা এইভাবে চলেছে। 2008 সালেও নির্বাচন করেছে একসাথে। হঠাৎ করে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে বিকজ আওয়ামী লীগ মাঠে নেই। সো দুজনের একজন মনে করছে যে আমার তো ক্ষমতায় যাওয়া দরকার, আরেকজন মনে করছে বল আমি বাদ যাই কেন। তো এই প্রতিদ্বন্দ্বিতাটা কেমন জানি মানে ঠিক প্রতিদ্বন্দ্বিতা সেভাবে মনে হচ্ছে না, যেটা আর কি মানে রিয়েলি প্রতিদ্বন্দ্বিত তারা ছিল না। মানে বিএনপি এবং আওয়ামী লীগ যেরকম প্রতিদ্বন্দ্বী ছিল, বা আওয়ামী লীগ এবং জামাত যেরকম একে অপরকে দুই চোখে দেখতে পারতো না, বিএনপি এবং জামাতের তো সেই অবস্থা না। অনেকে মনে করছে এটা একটা কৃত্রিম প্রতিযোগিতা, যেহেতু আওয়ামী লীগ নাই সেহেতু প্রতিদ্বন্দ্বিতা হবে কার সাথে? তো নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই করেছিল এখন নিজেদের মধ্যে হবে। সো এখানে একটা প্রতিযোগিতা আছে, কিন্তু আপনি যদি দেখেন এদের ইশতেহার বা এরা কি কথা বলছে, খুব বেশি পার্থক্য কি দেখেন? আমি ইশতেহারের আলাপে আসব, কিন্তু তার আগে একটা জায়গায় একটু আনতে চাই যে প্রতিদ্বন্দ্বিতা এবং মানুষের সামনে আসলে তারা কি হাজির করছেন দুজনকে ব্যতিক্রম দেখানোর ক্ষেত্রে। আমি যদি দেখি যে 71 ইস্যু, স্বাধীনতা বিরোধিতা, চাঁদাবাজি, নারী, ধর্ম, এই 5টা মোটা দাগে আমরা দেখছি তাদের প্রতিদ্বন্দ্বিতার জায়গা। আমি যদি কিছু রিপোর্টও দেখে থাকি এর মধ্যে, সেক্ষেত্রে আপনি দেখেন যে বিএনপির চাঁদাবাজিকে ক্যাশ করছে জামায়াতে ইসলাম, আবার বিএনপি হচ্ছে জামায়াতের ধর্মকে ক্যাশ করছে। এই করে তারা সামনে নিয়ে আসছে এই ইস্যুগুলোকে, এগুলো দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয় একজন সাধারণ ভোটার এই জিনিসগুলো আসলে কতটা নিচ্ছে? সে তার দল বা তার নেতা বা তার এমপি সিলেকশনের ক্ষেত্রে এইগুলো আসলে কতটা ম্যাটার করে? আমার মনে হয় চাঁদাবাজিটা মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, কারণ চাঁদাবাজি পাড়ায় পাড়ায় হতে পারে, বাস স্ট্যান্ডে হতে পারে, হাটে বাজারে হতে পারে, যেটা দ্রব্যমূল্যের উপর প্রভাব রাখতে পারে। কাজেই চাঁদাবাজিটা বিএনপির জন্য কিন্তু একটা বিএনপিকে একটা নাজুক পরিস্থিতিতে ফেলে দেয়, কারণ এই অভিযোগটা শুধু বিএনপির বিরুদ্ধেই হয় বেশি, অন্যান্যদের বিরুদ্ধে কিন্তু সেটা হয় না। আগে আওয়ামী লীগের বিরুদ্ধে হতো, এখন বিএনপির বিরুদ্ধে হয়। কারণ কথা আছে যে আওয়ামী লীগের পতনের পর বিএনপি কি করলো? হাটবাজার দখল করলো। আর জামাত কি করলো? তারা সরকারের বিভিন্ন স্থান দখল করলো। হ্যাঁ, সো দুই রকমের দখল। সো কিন্তু চাঁদাবাজিটা মানুষ বোঝে, সরকারের ভেতরে কোন মন্ত্রণালয়ে কোন ব্যুরোক্রেসি দখল সে আসলে দেখে এটা না, তার চোখের সামনে হয় না বা তাকে ডিরেক্টলি এফেক্ট করে না, কিন্তু সেটা হয়েছে। সেদিক থেকে বিএনপি একটু খারাপ অবস্থা আছে, এবং চাঁদাবাজিটা জামাত তাদের বিরুদ্ধে ইউজ করছে। ধর্মটা মানে জামাত চেষ্টা করছে নিজেকে একটা মানে ধর্ম থেকে একটু বেরিয়ে আসতে, বা অ্যাটলিস্ট লোককে দেখানোর জন্য যে আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। কিন্তু তাদের গঠনতন্ত্র দেখলেই বোঝা যায় যে তারা একেবারে পুরোপুরি একটি ধর্মভিত্তিক মৌলবাদী দল। কিন্তু আবার রাজনীতি করতে এসে তারা যখন বক্তৃতাবাজি করছে এবং ইশতেহারে যা লেখা আছে সেখানে কিন্তু ধর্মকে সেভাবে প্রাধান্য তারা দিচ্ছে না, তো তারা কাউন্টার করছে সেটা, কিন্তু বিএনপি সেটাকে টার্গেট করছে। সো ওইটা আমার কাছে মনে হয় যে মানুষ যদিও ধার্মিক, এবং শুধু মুসলমানরা না, আমার মনে হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সবাই ধার্মিক এই দেশে, কিন্তু তারা কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি সেভাবে পছন্দ করে না। সো এই জন্য বাংলাদেশে আপনি দেখেন কোনো সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে ধর্মভিত্তিক কোনো দল
খুব বেশি ভোট পায় না। তারা যখন একাও নির্বাচন করে তারা কিন্তু খুব বেশি ভোট পায় না। কিন্তু এবার তো বলা হচ্ছে যে সব হিসেব নিকেশ উল্টে যাবে, হয়তো সে জিততে পারবে না, অনেকে বলছেন জেতার সংখ্যাটা, অনেকে বলছেন আবার বলছেন যে হয়তো জিততে পারবে না, কিন্তু এই ধর্ম দিয়েই আসলে এই রাজনৈতিক দলগুলো তাদের ইতিহাসের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে যাচ্ছে। হ্যাঁ, তারা শক্তিতে পরিণত হতে পারে, কিন্তু নির্বাচনে জিতবে কিনা শুধু ধর্ম দিয়ে পারবে না সেটা। এবং সেই জন্য বিএনপির পাল্টা আক্রমণ, কারণ চাঁদাবাজি তো হচ্ছে জামাত ইসলামের সবচেয়ে বড় হাতিয়ার, তো বিএনপির পাল্টা আক্রমণে আছে মূলত আপনার ৭১-এর ব্যাপারটা, কারণ এখানেই জামাত সবচেয়ে নাজুক অবস্থায় আছে। কারণ এই ৭১-এর ব্যাপারটা এখনও তাদের গলায় ঝুলে আছে, গলার উপর ঝুলে আছে, এবং সেটা থেকে তারা এখনো বের হতে পারেনি, এবং এটা বের হতে তাদের আরও সময় লাগবে। এবং যতক্ষণ না তারা বের হবে এই ইস্যুটা তাদেরকে সামনে আসতেই থাকবে। প্রতিটা নির্বাচন বা নির্বাচনের পরেও তাদের সামনে এই ইস্যুটা আসতে থাকবে, তাদেরকে জবাবদিহি করতে হবে ৭১ নিয়ে, তারা পছন্দ করুক আর না করুক। অন্যদিকে আপনি দেখেন এই যে নারীর বিষয়টা, এটা কিন্তু বিএনপি তৈরি করেনি ইস্যুটা, এটা জামাত নিজেই তৈরি করেছে। কারণ জামাত যদিও তাদের ইশতেহারে বলেনি যে নারী নেতৃত্ব থাকবে কি থাকবে না, এসব ব্যাপারে কিছু বলেনি। ইনফ্যাক্ট তাদের ইশতেহারে আছে যে স্থানীয় সরকারে তারা নারী নেতৃত্ব উৎসাহ দিবে। অথচ আল জাজিরার সাথে সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান, জামাতের নেতা, তিনি বলে বসলেন, মানে কি তিনি বললেন তার দলের নীতিটা তিনি ব্যাখ্যা করলেন যে ইসলামে নারী নেতৃত্বে কোনো স্থান নেই, অর্থাৎ তার দল ধর্মভিত্তিক, সেটাও তিনি স্বীকার করলেন, এবং তার দল নারী নেতৃত্ব মানে না সেটাও তিনি ঘোষণা দিলেন। কাজেই এই নারী বিষয়টা তাদের সৃষ্টি, এবং এটার জন্য তাদেরকে অনেক বেকায়দায় পড়তে হয়েছে, এবং এমনও বেকায়দায় পড়তে হয়েছে যে তারা ডক্টর শফিক রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে একটা গল্প স্টোরি একটা সৃষ্টি করলো। সেটা ঠিক কি বেঠিক আমি জানি না, এটার ভিতরে এখনো তদন্তে কি প্রকাশ পেয়েছে আমি ঠিক জানি না, আদৌ তদন্ত হয়েছে কিনা, আদৌ কোনো রিপোর্ট হয়েছে কিনা, কিন্তু ডেফিনেটলি তারা, কিন্তু সাধারণ মানুষের কাছে এই মেসেজটা গিয়েছে যে আসলে এই জামাত আসলে উদারপন্থী বাংলাদেশের পথে হাঁটবে না, এই মেসেজটা তাদের কাছে গিয়েছে। যতই তারা চেষ্টা করছে দুনিয়াকে বোঝানো যে তারা একটা মডারেট ইসলামী দল, তারা উগ্র দল না, তারপরেও এই মেসেজটা অলরেডি চলে গেছে যে তারা আসলে বেশ একটা কট্টর নীতি অনুসরণ করবে। সো সেক্ষেত্রে আমি যদি একটু বলি যে এই দুই জায়গায় বিএনপি তাদের নিজেদের লোক বা তার ভোট ব্যাংক ছাড়াও ফ্লোটিং ভোটারদেরকে টানতে পারবে তাদের দিকে। জামাত তার মতো করে তার ভোট ব্যাংক ছাড়াও ফ্লোটিং ভোটার যারা আছে, যারা এখনো সিদ্ধান্ত নেননি যারা কাকে ভোট দিবেন, এর বাইরে তো একটা বড় অংশ আওয়ামী লীগের ভোট। সেই আওয়ামী লীগের ভোট টানার জন্য কার পলিসি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে বা ভালো মনে হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি? এখন আমি সম্প্রতি গোপালগঞ্জ গিয়েছিলাম, এবং বাংলাদেশের গোপালগঞ্জের মতো শক্ত আওয়ামী লীগ ডিস্ট্রিক্ট আর নেই। তো সেখানে গিয়ে যেটা বুঝলাম যে বিএনপি জানে, বিএনপির প্রার্থীরা জানে যে এখানে শেখ মুজিব, বঙ্গবন্ধুর স্মৃতি, তার লেগাসি, এবং ৭১-এর মুক্তিযুদ্ধের লেগাসি, এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে কারণে তাদের প্রচারণায় তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল সেটা তারা বারবার করে বলছে, এবং তারা বারবার বলছে যে তাদেরকে যদি ভোট না দেওয়া হয় তাহলে মুক্তিযুদ্ধের বিরোধী দল যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল অর্থাৎ জামাত, তারা ক্ষমতায় চলে আসতে পারে, এই ওয়ার্নিংটা তারা দিচ্ছে। কাজেই বিএনপির স্ট্র্যাটেজি হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগের ভোটগুলা তাদের দিকে টানা। অন্যদিকে জামাত হয়তো বলছে, হয়তো না, হয়তো বলছে যে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে গত ১.৫ বছরে, হাজার হাজার মামলা হয়েছে, শত শত মামলা হয়েছে, হাজার হাজার নেতা কর্মী এখনো জেলে আছে বিনা বিচারে, যে এইসব করেছে বিএনপির লোকজন, বিএনপি নেতা কর্মী এবং তাদের আইনজীবীরা। কাজেই আপনারা যদি প্রোটেকশন চান, আপনারা যদি শান্তিতে থাকতে চান, আপনারা জামাতকে ভোট দিন, নাহলে বিএনপি ক্ষমতায় আসলে তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে এইসব করবে, প্রতিশোধ নেবে, আমরা প্রতিশোধ নেব না। সো বিএনপির মেসেজ হচ্ছে যে আমরা প্রতিশোধ নেব না, আমাদের ইলেক্ট করেন। আর বিএনপির, সরি, এটা জামাতের মেসেজ, আর বিএনপির মেসেজ হচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে ৭১-কে সমুন্নত রাখবো, জামাতকে দূরে রাখবো। আচ্ছা, এই যে মেসেজটা দিল, তো এইখানে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি যেটা প্রশ্ন করেছেন ইনফ্যাক্ট, যে কোনটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো হবে। গোপালগঞ্জে দেখলাম যে ৭১টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা কিন্তু মামলা হামলা নিয়ে অত চিন্তিত না, তারা চিন্তিত হচ্ছে ৭১ এবং বঙ্গবন্ধু, এই দুইটা স্মৃতি যেন কোনোভাবেই মুছে না যায়। সেক্ষেত্রে তারা
নিশ্চয়ই অসাম্প্রদায়িক শক্তি বলতে বিএনপি এখন যেটা বলছে যে আওয়ামী লীগের পর আমরাই অসাম্প্রদায়িক শক্তি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, নিশ্চয়ই সেদিকেই ভোট যাবে বলে আপনার, যদি যারা ভোট দিবে তারা ওদিকেই ভোট দিবে বলে মনে হয়। সেক্ষেত্রে এবার নির্বাচনে আওয়ামী লীগের ভোটার টার্ন আউট কত হতে পারে? সেটা তো বিরাট একটা প্রশ্ন, কারণ আমি একজনের কাছে শুনলাম যে শেখ হাসিনা আওয়ামী লীগ সমর্থকদের বলেছে ভোট কেন্দ্রে না যেতে। হ্যাঁ, কিন্তু ভোট কেন্দ্রে না যেতে বলা যত সহজ, ওইটাকে মানে প্রয়োগ করা বা ইমপ্লিমেন্ট করা তত সহজ না। কারণ আওয়ামী লীগ তো সেভাবে মানে রেজিমেন্টেড সংগঠন না। এখানে তো একটা উপর থেকে আদেশ আসলেই সবাই সেটা পালন করবে সেটা না। আওয়ামী লীগ, বিএনপি এই দুটো তো বুর্জোয়া দল, তারা সেভাবে মানে নিয়ন্ত্রিত দল না, জামাতের মতো বা আগের কমিউনিস্ট দলের মতো যে উপর থেকে যে আদেশ আসবে সবাই সেটা নিশ্চুপ পালন করবে, সেটা না। অনেকেই অনেক কারণে ভোট দেবে, যেরকম পারিবারিক কারণে হতে পারে বা বন্ধুবান্ধবদের কারণে হতে পারে। নিরাপত্তার ক্ষেত্রে অনেকে ভোট দিতে চাচ্ছেন, কারণ ভোট না দিলে তুমি আওয়ামী লীগ, ভোট দিলে আসলে তুমি নিশ্চয়ই জামাত করো কিংবা বিএনপি করো, মানে এই যে নিরাপত্তাহীনতাটাও আসলে কিন্তু এরা ভুগছেন। এটা খুবই ঠিক কথা। কারণ গোপালগঞ্জে আমরা একটা গ্রামে গেছিলাম, গ্রামাঞ্চলে কয়েকটা গ্রাম, এবং সেখানে মূলত হিন্দু গ্রাম এটা। এবং তারা যেটা বলছিল যে প্রথমে তারা বলছিল যে এখানে অনেকেই ভোট দিতে চায় না, কিন্তু মনে হয় যে তাদের ভোট দিতে হবে। তো আমরা বললাম দিতে হবে মানে কে আপনাদের ফোর্স করবে? বলে না সেটা ব্যাপারটা সেরকম না। এখানে 1600 ভোট আছে আমাদের গ্রামে, এখান থেকে যদি আমরা মানে 800 জন যদি ভোট না দেই তাহলে তারা বুঝবে আমরা ভোট দেই নাই। তখন এটা মানে লক্ষ্য করা হবে এবং পরে আমাদের অসুবিধা হতে পারে। সেজন্যই তারা মনে করছে তাদেরকে ভোট দিতে হতে পারে, তবে কাকে ভোট দিবে, কিভাবে দিবে সেটা তো অবশ্যই তারা বলেনি। সেক্ষেত্রে এই যে মানুষ তার অধিকারের জন্য ভোট দিবে, তার মৌলিক অধিকারের জন্য সে আসলে ভোট দিবে, কিন্তু মৌলিক অধিকারের মধ্যেও তো আসলে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে তার নিরাপত্তা। সে তার দেশে আসলে কতখানি নিরাপদ বোধ করছে। কিন্তু ভোটের নামে, যার অধিকার ফিরিয়ে দেওয়ার নামে আমরা যে অনিরাপদ করে ফেলছি, এটা তো আমাদের রাজনৈতিক চর্চা, এটাই সংস্কৃতি হয়ে গেছে। এবং এই সংস্কৃতি আপনি শুধু আইন করে এটা দূর করতে পারবেন না। শুধু এটা নিয়ে একটা লাইন আপনার জুলাই সনদ বা এসবে একটা লাইন লিখে দূর করতে পারবেন। এটা একটা চর্চার মধ্যে থাকতে হবে। কিন্তু এই চর্চাটা তখনই হবে যখন আপনি এই জিনিসটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। এখন এই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হলে এটা নিরপেক্ষভাবে করতে হবে, নির্মোহভাবে করতে হবে। আপনি এক দলকে নিয়ন্ত্রণ করবেন, অন্য দলকে আপনি ছাড় দিবেন, তাহলে হবে না, তাহলে কিছু হবে না। আপনি যেই এটা ভায়োলেট করবে তাকেই আপনার নিয়ন্ত্রণ করতে হবে। এখন সেটা বাংলাদেশে হয় না। বাংলাদেশে যেই সরকারি ক্ষমতা থাকুক তাদের দলের লোকজন অনেক কিছুই করতে পারে এবং পার পেয়ে যায়, কিন্তু বিরোধী দল যদি কিছু করে তখন আর না করলেও তারা নির্যাতিত হয়, আর করলে তো কথাই নেই। কাজে এই সংস্কৃতিটা যখন দূর হবে, কবে দূর হবে আমি জানি না। পুলিশ বাহিনী যখন নিরপেক্ষভাবে আইনটা প্রয়োগ করতে পারবে এবং আদালতও যখন নিরপেক্ষভাবে আইনের ভিত্তিতে তার বিচার করবে এবং রায় দিবে, তাহলে কিন্তু এই চর্চাটা হবে এবং এই সহনশীলতাটা গ্রো করবে। আমরা একটু আবার আপনার প্রথম আলাপের দিকে ফেরত যেতে চাই, যেহেতু আপনি পুরনো নির্বাচনের অভিজ্ঞতা দিয়ে শুরু করলেন। পুরনো নির্বাচনগুলির অভিজ্ঞতা মিলিয়ে এবার একটু জানতে চাই, এবার তো আমরা প্রচারে নানা রকম ইস্যু দেখছি, তার মধ্যে ধর্মটাকে সবচেয়ে বেশি ব্যবহার করতে দেখছি। আপনার কাছে কি মনে হয়, সবগুলো রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করলো, নাকি কোনো রাজনৈতিক দল আসলে একটু বেশি ব্যবহার করলো? আমার মনে হয় এই নির্বাচনে অন্যান্য নির্বাচনের সাথে একটা পার্থক্য আছে। এই নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলোর একটা প্রাধান্য আমি দেখতে পাচ্ছি। ধর্মভিত্তিক ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আসলে ধর্মের ব্যাপার দেখেননি? এরা হচ্ছে কি, এরা প্রতিযোগিতায় নেমেছে। তারা মনে করছে যে জামাতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এরা যদি মানে তাদের ধর্মভিত্তিক রাজনীতি করে এবং তারা যদি ধর্ম নিয়ে নির্বাচনী প্রচারণা করে, তাহলে হয়তো তারা ভাবছে তারা পিছিয়ে যেতে পারে এবং মানুষ মনে করতে পারে যে এদেরকে নির্বাচিত করলেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। তখন হয়তো তারা মানে বাধ্য হয়ে ইসলাম বা ধর্মকে নিয়ে মানে তাদের রাজনীতির একটা অংশ করতে বাধ্য হচ্ছে। আমার মনে হয় না যে তারা এটা পরিকল্পিতভাবে করছে। আমার মনে হয় তারা রিয়্যাক্ট করছে।
আচ্ছা, এটা কি এই নির্বাচনেই দেখলেন নাকি আসলে গত 15 বছরে আসলে এটারও চর্চা দেখেছেন আপনি? না, গত 15 বছর তো সেভাবে নির্বাচন হয়নি। নির্বাচন না, আমি যদি দেশ চালানোর ক্ষেত্রেও মানে ধর্মের ব্যবহার, আমি সাম্প্রদায়িকতার কথা বলছি মুখে, কিন্তু আবার আমি ধর্মের ব্যবহারও করে যাচ্ছি নানাভাবে। আমি কওমি মাদ্রাসা যেভাবে হতে দেখেছি, বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রদের যে হারে ভর্তি হয়েছে, সেটাকে কি আপনার মনে হয় না যে এই সুযোগগুলো আসলে তৈরি হয়েছে তখন থেকে, বা এই বীজ আসলে তখনই বপন করা হয়েছিল? আমার মনে হয় কি, এই যেটা হয়েছে, আপনি যেটা ধর্মের ব্যবহার বলে মনে করছেন, মানে আমার মনে হয় রাজনীতিতে ধর্মের ব্যবহার, সেটা একটা ধর্মীয় গোষ্ঠী যে একটা উত্থান, সেটাকে একটু নিয়ন্ত্রণ করার জন্য আমার মনে হয় তখন একটা মনে হচ্ছিল যে তার একটু আপোষ করলে হয়তো তারা নিয়ন্ত্রণে থাকবে। আপোষের একটা ইয়ে ছিল, ওই প্রতিটা উপজেলায় একটা মডেল মসজিদ বানানো, অ্যাজ ইফ বাংলাদেশে মসজিদের অভাব হয়ে গেছে। বাংলাদেশে কোন অঞ্চলে মসজিদ নাই, তারপরেও প্রতিটা উপজেলায় মডেল মসজিদ বানানো। তারপরে আপনি যেটা বলছেন যে কওমি মাদ্রাসা বা মাদ্রাসার যে লাখ লাখ মাদ্রাসা হয়েছে প্রতি বছর, আপনার ডিগ্রিগুলা দাখিল কামিল এগুলাকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে অথবা ওখানে অ্যাডমিশন নেওয়ার জন্য সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে মাদ্রাসা থেকে ছাত্রর সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে, যার প্রতিফলন আমরা পরে দেখলাম যে এটার মানে কি। কিন্তু এগুলা গত 15 বছর, বিশেষ করে 2014 সালের পর আমার মনে হয় করা হয়েছে, বিকজ 2014 সালে যেটা তারা হয়তো বুঝতে পেরেছে যে এখানে ইসলামী শক্তির একটা উত্থান ঘটেছে। 13 সালে হেফাজতের উত্থান, 14 সালে জামায়াত ইসলামী আর বিএনপি যেই ব্যাপক জ্বালাও পোড়াও আন্দোলন করলো, সেটা সামলাতে কিন্তু আওয়ামী লীগের অনেক বেগ পেতে হয়েছে, এবং অনেকেই মনে করছিল যে ওই 2007 সালের মতো হয়তো সেনা হস্তক্ষেপ হয়ে যাবে এবং আওয়ামী লীগকে সরিয়ে সেনাবাহিনী হয়তো একটা অন্যরকম সরকার মানে বসাতে পারে, কিন্তু সেটা হয়নি। কিন্তু অনেকে ধারণা করছিল যে পরিস্থিতি এত খারাপের দিকে যাচ্ছে যে সেনাবাহিনী কিছু একটা করে বসবে। সো ওইখান থেকে হয়তো আওয়ামী লীগ সরকারের তখন একটা ধারণা আসলো যে এদেরকে অ্যাপিজ করতে হবে, এদেরকে কিছু দিতে হবে, দিয়ে ঠান্ডা করতে হবে এদেরকে। যেমন তারা যখনই বলতো যে এই মূর্তি ইসলাম সম্মত না, ওই মূর্তি কিন্তু সরিয়ে ফেলা হতো, পাঠ্যপুস্তকে এটা যোগ করা যাবে না, হ্যাঁ, এমনকি যাত্রাবাড়িতে নারী নীতি করা যাবে না। এক্স্যাক্টলি, যাত্রাবাড়িতে বঙ্গবন্ধুর একটা স্কাল্পচার বসানোর কথা, চীন থেকে সেই স্কাল্পচারটা বানিয়ে নিয়ে আসা হলো, কিন্তু কে প্রতিবাদ করলেন? এই মামুনুল হক। তিনি এবং তার দল বললেন যে না, এখানে একটা মাদ্রাসা আছে এবং মূর্তি মাদ্রাসার সামনে থাকতে পারে না। ব্যাস, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করলো না। তার মানেই তাদের এই যে এই ইসলামী গোষ্ঠীদেরকে তুষ্ট রাখার যে নীতি, সেটা কত দূর গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা কি হলো না, কারণ এই ইসলামী গোষ্ঠীগুলোই কিন্তু জুলাই আন্দোলনে 2024 সালে একটা বড় ভূমিকা পালন করে। এবং আমরা বিশেষ করে 5ই আগস্ট দেখলাম যে জনস্রোত আসলো ঢাকার ভেতরে, সেগুলো অনেকই ছিল বিভিন্ন মাদ্রাসা থেকে, এই মামুনুল হকদের নিয়ন্ত্রণাধীন, হেফাজতে ইসলামের বিভিন্ন গোষ্ঠী নিয়ন্ত্রণাধীন মাদ্রাসা থেকে। কাজেই এইভাবে তুষ্ট করে শেখ হাসিনা তার মসনদ রক্ষা করতে পারেননি। কিন্তু এবারও আমরা দেখছি ধর্মের ব্যবহার, একই সাথে আমরা দেখছি ধর্মীয় উগ্রপন্থার উত্থান। এটাকে আপনি কিভাবে দেখেন যে এই যে দিনের পর দিন রাজনৈতিক দলগুলো নারিশ করে যাচ্ছে, সেটা কি ধর্মীয় উগ্রপন্থা বাড়ার একটা বড় কারণ? ধর্মীয় উগ্রপন্থা বাড়ছে এই মুহূর্তে, মানে গত 1.5 বছরের কথা বলছেন আপনি? না, আমি পুরো সময়টা যদি ধরে আওয়ামী লীগ থেকে শুরু করে বা বিএনপি সময় থেকে যদি আমরা দেখি যে আস্তে 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 এদেরকে জেনারেলাইজ করা হচ্ছে, নরমালাইজ করা হচ্ছে। হ্যাঁ, মানে ধর্মীয় উগ্রপন্থা তো বাংলাদেশে বাড়ছে, এবং বিভিন্ন, শুধু বাংলাদেশ না, এটা একটা আন্তর্জাতিক মানে ঘটনা প্রবাহ। বিশেষ করে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে কিন্তু একটা উত্থান হয়েছে, এবং একদিকে ইসলামী বিপ্লব ইরানে, আরেকদিকে আফগানিস্তানে এই মুজাহিদদের গেরিলা যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, এই দুই ঘটনা কিন্তু ইসলামী একটা জাগরণ সৃষ্টি করেছে মুসলিম দেশগুলোতে, পাকিস্তানে, বাংলাদেশে এবং অন্যান্য দেশে। কিন্তু এই বাংলাদেশে এগুলো আপনি যেটা বলছেন নর্মালাইজ তখনও হয়নি, এদেরকে একটু উগ্র জঙ্গি হিসেবেই দেখা হতো, এবং এটা মেইন স্ট্রিমে ছিল না, মূল ধারায় তারা কখনো আসতে পারেনি। কিন্তু হ্যাঁ, ধীরে ধীরে জামাতের সাথে বিএনপির যেই আতাত না, যেটা কোয়ালিশন হলো, সেটা ছিল প্রথম সিগন্যাল যে এই অতি ডানপন্থী ইসলামী গোষ্ঠীগুলো এখন মূল ধারায় নিয়ে আসা হচ্ছে।
এবং যার ফলস্বরূপ 2008 সালে আওয়ামী লীগের এত ব্যাপক বিজয় হলো এবং যার ফলস্বরূপ এই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াটা শুরু হলো। কিন্তু ওই বিচারের প্রক্রিয়ার ফলে কিন্তু আবার আরেক ধরনের উত্থান সৃষ্টি করলো এবং হেফাজত সেখানে চলে আসলো শাহবাগ আন্দোলনের বিপরীতে। তার প্রতিবাদে হেফাজত চলে আসলো মাঠে এবং হেফাজতের একটা উত্থান হলো। সো ধীরে ধীরে এই ইসলামী গোষ্ঠীগুলা বাংলাদেশের রাজনীতির একটা কেন্দ্রস্থলে চলে আসলো এবং এই কেন্দ্রস্থলে চলে আসার পর তারা আর কিন্তু কেন্দ্রস্থল থেকে সরে যায়নি। হাসিনা চেষ্টা করেছে অন্যভাবে তাদেরকে তুষ্ট করে, প্রথমে তাদেরকে দমন করার চেষ্টা করে, তারপরে তাদেরকে তুষ্ট করে তাদেরকে নিয়ন্ত্রণ রাখতে, দমন করেছে, আরেক পক্ষকে তুষ্ট করেছে, মানে হাতে রেখেছে। কিন্তু এর পরে যে আমরা দেখলাম ধর্মীয় উগ্রবাদের যে উত্থান, বা গত 1.5 বছরে বা প্রায় 2 বছর সময় ধরে যে ধর্মীয় উগ্রবাদের উত্থান এবং একই সাথে ডানপন্থার উত্থান, দুটোই আমরা দেখলাম। এটার কারণ হচ্ছে যে 5ই আগস্ট 2024 সালের ঘটনার পর তো একটা তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন সরকার, আমি খালি তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তীকালীন সরকার আসলেন এবং সেই সরকার যেটা করলো সেটা হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যারাই জড়িত ছিল বা যারাই সম্পৃক্ত ছিল তাদের সবাইকে এক ধরনের পাস দিয়ে দিল যে যা খুশি করো, এবং তারা যা খুশি করেছে, ভাঙচুর, মব ভায়োলেন্স যেখানে করা, মাজার আক্রমণ, বাউল আক্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, নারীদের বিরুদ্ধে বিষোদ্গার, শেষমেশ ডেইলি স্টার এবং প্রথম আলো আক্রমণ আমরা দেখলাম। তো এইগুলা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে কিন্তু ইগনোর করেছে, মুখ ঘুরিয়ে রেখেছে, কোনো পদক্ষেপ নেয়নি। এদেরকে দমন করার, নিয়ন্ত্রণ করারও কোনো চেষ্টা করা হয়নি। 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর 3 না 4 বার আক্রমণ করা হয়েছে, বুলডোজার, এক্সকাভেটর এনে বিল্ডিং ভাঙা হয়েছে, কিচ্ছু করা হয়নি, থামানো হয়নি, মানে গ্রেফতার হয়নি, কিছু করা হয়নি। সো তারা এনকারেজড ফিল করেছে এবং এই গোষ্ঠীগুলো মানে শুধু রাজনীতির মাঠে না, তারা ক্ষমতার বলের মধ্যে ছিল, তারাই হয়ে গেছিল ক্ষমতাধারী, তারা যেটা চাইতো সেটাই তারা করতে পারত। এখন এই যে একটা, অনেকে ইংরেজিতে বলেন না, দ্য জিনি ইজ আউট অফ দ্য বটল, আপনার বোতল থেকে জিনি বার হয়ে গেছে, এখন ওটাকে আবার ফেরত পাঠাতে পারবেন না। সেই জায়গাটাতে আমি একটু আসতে চাই। ফেরত পাঠানো যাবে না, কিন্তু এই নির্বাচন কি ফেরত পাঠানোর ক্ষেত্রে পরের সরকার কি ফেরত পাঠানোর কোনো সুযোগ নিবে বা পাবে মনে করেন? দেখেন, যদি বিএনপি জয়ী হয় তাহলে এই যে উগ্র গোষ্ঠীগুলা ক্ষমতার আশেপাশে বা ক্ষমতার মধ্যে ছিল এই গত 1.5 বছর, তারা ক্ষমতা হারাবে, কারণ বিএনপি এদের সাথে সম্পৃক্ত না সেভাবে, আমার ধারণা। এরা মূলত আপনার জামায়াতে ইসলামী, এনসিপি এবং এই যে ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলামের বিভিন্ন ফ্যাকশন, এরা। সো বিএনপি এদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে, কারণ সে জানে যে আওয়ামী লীগ মাঠে নেই এখন, সুতরাং এখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কোয়ালিশন তার দরকার নেই। তার দরকার হচ্ছে যে নিজের একটা কোয়ালিশন গড়া এদের বিরুদ্ধে, কারণ এরা হয়ে যাবে আস্তে আস্তে তার ক্ষমতার প্রতি হুমকি। কাজে বিএনপি ক্ষমতা আসলে আমার মনে হয় যে এরা ক্ষমতা হারাবে প্রাথমিকভাবে, এবং বিএনপি চেষ্টা করবে যাতে এরা সেইভাবে আর ক্ষমতা প্রয়োগ করতে না পারে, শক্তি যাতে প্রদর্শন করতে না পারে, এবং শক্তি প্রদর্শন করতে গেলে যাতে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। দমনের কথা বলছি না, কারণ দমন করতে গেলে আবার সেই পুরনো গোলাগুলি পর্যায়ে যদি চলে যায়, তার চেয়ে নিয়ন্ত্রণ করার হচ্ছে মানে রক্তপাতহীনভাবে নিয়ন্ত্রণ করার নীতি মানে সবচেয়ে ভালো হবে আর কি। সেটা কিভাবে নেওয়া যায়, নিশ্চয়ই যে দলই আসুক না কেন তাদের চ্যালেঞ্জ হবে একেবারে। আমি একটু আবার আমাদের নির্বাচনী প্রচারে ফিরতে চাই। আজকে আমরা দেখলাম যে একটি ইনভেস্টিগেটিভ গণমাধ্যম দ্য হুইসল, তারা একটি চমৎকার প্রতিবেদন করেছে। সেখানে তারা দেখিয়েছে একটা জিনিস, যে দুই দল আসলে সাধারণ মানুষের কথা বা জনবান্ধব কথা, জনমুখী কথা বা কতটা করেছেন। চমৎকারভাবে যে জিনিসটি দেখা গেছে যে বিএনপি যদি আমরা দেখি, বিএনপি দেখা যাচ্ছে যে মাত্র 45.3% তারা ব্যবহার করেছে স্থানীয় উন্নয়ন ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে। কর্মসংস্থান 5, দুর্নীতি 2%, আইন শৃঙ্খলা 1%, গুম খুন 0.1%, পররাষ্ট্রনীতি, এগুলি সবই শূন্যের কাছাকাছি তারা কথা বলেছেন। স্বাস্থ্য ব্যবস্থা 2%, শেখ হাসিনার আমল 8% আলাপের বিষয়, নারী নিয়ে 5% বিষয় সময় তারা কথা বলেছেন,
অর্থনীতিরও এরকম খারাপ অবস্থা। এবং আমি যদি একটু জামাতেরটাও দেখি একই সাথে, জামাতও এখানে শুধুমাত্র উন্নয়ন নিয়ে, স্থানীয় উন্নয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন সবচেয়ে বেশি। প্রতিপক্ষকে গালাগাল তিনি করেছেন 11.1%। বাকি সবই যেগুলো আসলে মানুষের মূল কনসার্ন, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, নারী, কর্মসংস্থান, এই বিষয়গুলি একেবারেই নিচের দিকে, মানে 2% 3%, 4%। এই যে আমি যদি বলি যে এই ডাটার রিপোর্টটা আমাদের সামনে আসলে কোন চিত্রটা আনে, যে আমি তো আসলে ভোট কেন দিব, নির্বাচন কেন করব, আমি ভালো থাকার জন্য, কিন্তু সেখানে মানুষের আলাপই নেই, সব মোটা দাগের বড় বড় পরিকল্পনার কথা। সেটা আসলে দিন শেষে কি আমাদেরকে একটা ভালো ভোটের দিকে নেয়, ভালো নির্বাচনের দিকে নেয়? এখন সমস্যা হয়ে গেছে যে নির্বাচন তো সেভাবেই হয়, কে কত ভালো প্রতিশ্রুতি দিতে পারে। এবং এই দুই দলই কিন্তু উন্নয়নে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা এই করব সেই করব। জামাত বলছে যে তারা $2 ট্রিলিয়ন অর্থনীতি তৈরি করবে, আমার মনে হয় 16 বছরে বা 14 বছরের মধ্যে, যেটা আদৌ সম্ভব কিনা এটা অর্থনীতিবিদরা মনে করছেন যে এটা হয়তো সম্ভব না। আমরা গতকালকেও দেখলাম একটা প্রতিবেদন। তারপরে 7 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। এদিকে বিএনপি বলছে তারা 8 বছরের মধ্যেই $1 ট্রিলিয়ন ইকোনমি তৈরি করবে। এখন হতে পারে, এখন ইকোনমির সাইজ হচ্ছে 4.5 বিলিয়নের মতো, 450 বিলিয়নের মতো। এটাকে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণের বেশি করতে হবে। না, কিন্তু কিভাবে সম্ভব? আমার অর্থনীতি যখন এই অবস্থা, আমার বিনিয়োগ নাই, তখন আসলে কিভাবে সম্ভব 7 বছরে? সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই বছর হয়তো অর্থনৈতিক প্রবৃদ্ধি খুবই কম হবে, 4% নিচে হতে পারে। গত বছর ছিল 5% নিচে। কাজেই বাংলাদেশের অর্থনীতি কিন্তু গ্রো করছে না। এই 2024, 2025 এবং 2026-এও খুব একটা গ্রো করবে না। এবং মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেখানে আছে তার চেয়ে কম প্রবৃদ্ধি হবে। তার মানে আপনার প্রবৃদ্ধি হচ্ছে নেগেটিভ, কারণ মূল্যস্ফীতি তো আপনার প্রবৃদ্ধি সব খেয়ে ফেলছে ওখানে। কাজেই যে সরকারি ক্ষমতা আসুক তাকে বিনিয়োগ প্রচণ্ডভাবে বাড়াতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তো কীভাবে করবে এটা কিন্তু যে নির্বাচিত হবে সে হয়তো মনে করবে আমি ক্ষমতা পেয়ে গেছি, কিন্তু তার হাতে যে কাজ আসছে সেটা কিন্তু খুবই জটিল এবং খুবই চ্যালেঞ্জিং। তো এটা এখন দেখতে হবে যে মানুষ কাদের উপর আস্থা রাখবে। এখানে কিন্তু মানুষ ভাববে যে অর্থনীতি যদি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, কারণ সেটাই আমার কর্মসংস্থান দিবে, আমার বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখবে, আমার জীবনের মানটাকে উন্নত রাখবে, অর্থাৎ অ্যাটলিস্ট স্টেবল রাখবে। তাহলে কোন দল এই অর্থনীতিটা সবচেয়ে ভালো ম্যানেজ করবে? আপনার কাছে কি মনে হয়, এই যে ইশতেহার দেখলেন, কোন দলের ইশতেহার বা প্রতিশ্রুতি আপনার কাছে বাস্তবসম্মত মনে হয়েছে? এনসিপি, জামাত এবং বিএনপি। এনসিপির কথা বাদ দিলাম, মানে তারা যদি 11 জোটেই আছে। হ্যাঁ, বিএনপিটা আমার কাছে মনে হয় যে তারা কিছুটা বাস্তবটাকে মাথায় রেখে, বাস্তব মানে কি কতটুকু সম্ভব, কি সম্ভব না, সেগুলো মাথায় রেখে তাদের ইশতেহারটা তৈরি করেছে। এবং সেখানে যেসব তারা কার্ডের কথা বলছে, ফ্যামিলি কার্ড, এই কার্ডগুলো কিন্তু নতুন জিনিস না, এইগুলো কিন্তু চলে আসছে। স্মার্ট কার্ড ছিল আওয়ামী লীগের সময় পেনশন চালু হয়েছে, সার্বজনীন পেনশন। বিএনপি সেগুলোকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি কিন্তু নতুন কিছু সেভাবে দিচ্ছে না। সো আমি বলবো যে বিএনপি ওভারলি অ্যাম্বিশাস হচ্ছে না, কিন্তু তারা মনে করছে যে তারা অর্থনীতিকে 8 বছরের মধ্যে ডাবল করা, সেটাও খুব কঠিন হবে, কারণ আপনার বিনিয়োগ নেই এই মুহূর্তে, মানে বিনিয়োগ একেবারে স্থবির হয়ে পড়ে আছে, দেশি এবং বিদেশি বিনিয়োগ। এবং দেশের ভেতরে কর্মসংস্থান নেই, দারিদ্র বাড়ছে। কাজেই সেইখানে আপনার এই $450 বিলিয়ন ইকোনমিকে আপনি 1 ট্রিলিয়নে নিয়ে যাবেন, এটা অত সহজ হবে না। কিন্তু তারপরেও জামাতের চেয়ে তাদের পরিকল্পনাটা অনেকটা বাস্তবসম্মত। এবং মানুষ যদি সেইভাবে চিন্তা করে যে বিএনপির হাতে অর্থনীতিটা নিরাপদ থাকবে, কারণ বিএনপি জানে অর্থনীতি কিভাবে চালাতে হয়, তারা আগে সরকারে ছিল এবং তাদের সরকারের সময় আমরা দেখেছি যে অর্থনীতি মোটামুটি ভালো ছিল, খুব স্পেকটাকুলার কিছু ছিল না, বিরাট অগ্রগতি হয়নি, বিরাট সাফল্য হয়নি, কিন্তু ধীরে ধীরে উন্নতি হয়েছে। তাহলে তারা হয়তো ভাববে যে তারা বিএনপিকে দেবে। কিন্তু বাংলাদেশের মানুষ সেই চিন্তা করে ভোট দেয় কি না, নাকি ভোট দেয় আবেগ থেকে। এবং আবেগের মধ্যে একটা বাজে প্রশ্ন, কিন্তু বিএনপির ঘাড়ের উপর দুর্নীতি, চাঁদাবাজির দাগও আছে। বাংলাদেশের মানুষ, আমরা যদি যেসব নির্বাচন হয়েছে সুষ্ঠু এবং নিরপেক্ষ, 4টি হয়েছে মাত্র, 12টি নির্বাচনের মধ্যে 4টিকে আমি গণ্য করি, সবাই তাই করছে। তো ওই 4টিতে আমরা যেটা দেখলাম যে যারা ক্ষমতা
ব্যবহার করে গেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে জনগণ। 91 বিএনপিকে নির্বাচিত করলো জনগণ। কেন? কারণ বিএনপি এরশাদ শাহীর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার প্রতিবাদকারী ছিল। 96 জুন মাসে সেই জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করলো। 2001 সালে ওই একই জনগণ আবার আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করলো এবং 2008 সালে এসে আওয়ামী লীগের বিরাট বিজয় হলো। কাজেই এখন আওয়ামী লীগ নেই, কিন্তু বিএনপিকে তারা ক্ষমতার কথা হয়তো মনে করতে পারে। অনেকে বলছে যে আমরা বিএনপিকে দেখেছি, জামাতকে দেখিনি, কিন্তু সেটা ভুল। জামাতকে তারা দেখেছে। জামাত তো 2001 সালে ছিল সরকারের অংশ। সো 2001 থেকে 6 সালে যা হয়েছে সেটার অংশীদার বিএনপি, আর বিএনপিকে তো জামাত, আর জামাতকে তো আমরা আরো ভালোভাবে দেখেছি 1971 সালে। তারা তো সরকারের মূল চালিকা শক্তি ছিল এই গভর্নর মালিকের সরকারের জামাত ইসলামী। সো তারা ক্ষমতায় গিয়ে কি করতে পারে তারা সেটা আমাদের জানা আছে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য কি কি করতে পারে। সো তাদের তো ইচ্ছা ছিলই ক্ষমতায় যাওয়ার। আমি একটু নিশ্চয়ই সেক্ষেত্রে আপনি চাকে দেখে আমি একটু প্রশ্নটা আরেকবার চালিয়ে নিই। সেটা হচ্ছে যে এবার আমরা যদি দেখি যে মানুষ আসলে বেছে নিচ্ছে বিএনপিকে, ধরে নিলাম বিএনপিকে, সেক্ষেত্রে জামাত কতটা শক্ত বিরোধী দল হতে পারবে? অনেকেই বলছেন যে খুব শক্ত, আবার বলছেন যে যেহেতু আওয়ামী লীগ নাই সেক্ষেত্রে খুব দুর্বল বিরোধী দল পেতে যাচ্ছে আগামী সংসদ। জামাত বিরোধী দল হতে চায় না, কারণ আপনি দেখেন ডাক্তার শফিকুর রহমান কিন্তু ইতিমধ্যেই তারেক রহমানের সাথে দেখা করে তাকে বলেছেন যে আমরা আবার নির্বাচনের পর আমরা মিলেমিশে কাজ করি, এবং বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগেই তিনি বসতে চান। অর্থাৎ ফলাফল যাই হোক না কেন তিনি একসাথে থাকতে চান। কারণ বিরোধী দল হলে জামাতের একটু সমস্যা হবে আমার মনে হয়। কারণ জামাতের অনেক সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু চলে যায়নি। 71 নিয়ে যে সমস্যা, তার যে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে যে সমস্যা, সেগুলো কিন্তু চলে যায়নি। সে যতই নিজেকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করুক না কেন, সেই দুর্বলতা তার রয়ে গেছে। সেখানে তার শক্ত বিরোধী দল হিসেবে কাজ করা কতটা সহজ হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো জামাত চাইবে অন্য কারোর সাথে কাজ করতে, কারণ এটা তার প্রোটেকশন। বিএনপির সাথে থাকলে ওটা হবে, বিএনপি হবে তার প্রোটেকশন, কিন্তু তখন বিরোধী দল বলে কিছু থাকবে না সংসদে। আচ্ছা, এই যে আমি সেদিন মাহফুজ আলমের একটা লেখা পড়ছিলাম, উনি বলছেন যে আমরা 55 বছরের মধ্যে খুব অল্প সময় আসলে শক্ত বিরোধী দল পেয়েছি, এবং শক্ত বিরোধী দল একটা সংসদে না থাকা একটা সংসদীয় সিস্টেমের জন্য সবচেয়ে বড় ফেইলিয়ার। সেক্ষেত্রে আমরা তো এই চর্চা তৈরি করতে পারলাম না, বিরোধী দলের শক্ত বিরোধী দল থাকাটা। এবার তাহলে যদি এই ইকুয়েশন হয়, তাহলে আবারও আমরা কি আওয়ামী লীগ আমলে যেটা দেখেছি যে দুর্বল জাতীয় পার্টির বিরোধী দল আবার মিলেমিশে কাজ করেছে জাতীয় পার্টি, এবারও কি আসলে তাই হবে? আপনার তাই প্রেডিকশন? না, আমার সেটা প্রেডিকশন না। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে কার্যকরী বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন বিরোধী দল থাকে সরকার কিন্তু তটস্থ থাকে, কিন্তু বিএনপি যখন বিরোধী দল থাকে, আওয়ামী লীগ যখন সরকারে থাকে তখন কিন্তু আওয়ামী লীগ অত ভয় থাকে না। সো আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে সবচেয়ে কার্যকরী, এবং আওয়ামী লীগের এখন জীবনে ক্ষমতা আসা উচিত না, তাদের সবসময় বিরোধী দল থাকা উচিত। কারণ তারা সরকারকে লাইনে রাখতে পারে, কিন্তু ক্ষমতায় গেলে তাদের মাথা খারাপ হয়ে যায়, যেটা আমরা দেখলাম আর কি। সো কিন্তু জামাতের বেলায় আমরা জানি না যে জামাত বিরোধী দল হিসেবে কিভাবে কাজ করবে। সেটা বলা যায় যে আমরা আওয়ামী লীগকে দেখেছি বিরোধী দলে, বিএনপিকে দেখেছি বিরোধী দলে, জামাতকে দেখিনি। আসলে জামাতকে কখনো বিরোধী দলে দেখা যায়, খুবই চমৎকার। তাহলে এইবার দেখা যাক জামাতকে বিরোধী দল, সরকারি বিরোধী দল আর কি, ডাক্তার শফিক রহমান বিরোধী দলীয় নেতা হোক, দেখি উনি কিভাবে সরকারকে লাইনে রাখতে পারেন, প্রশ্নের মুখে রাখতে পারেন, ক্ষমতাকে প্রশ্নের মুখে রাখতে পারাটাও একটা বড় কাজ। সেক্ষেত্রে যদি আমি আপনার হিসাবটা ধরি যে বিএনপি এবং জামাত, যেটা আসলে শফিক রহমান অলরেডি অফার করেছেন তারেক রহমানকে, এবং তারেক রহমান সেটা রিফিউজও করেছেন যে এটা আমি এখন ভাবতে চাই না, আমি সম্ভবত এই রয়টার্সের একটা ইন্টারভিউতে দেখলাম। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ, যেহেতু সে তো আর চলে যায়নি, দেশ থেকে তো উড়ে যায়নি, উবে যায়নি, আওয়ামী লীগ রয়ে গেছে, আছে, তার নেতৃত্বের হয়তো এখন সংকট আছে, কিন্তু আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে এসে শক্ত ভূমিকায় দাঁড়ানোর সুযোগ কতটা দেখেন? এখন তো পরিকল্পনা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করা। যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে
সবগুলোর জন্য আওয়ামী লীগকে দল হিসেবে দায়ী করে বিচার করে দোষী সাব্যস্ত করে তাকে আদালত দ্বারা নিষিদ্ধ করা। তাহলে বলতে পারে যে না, এটা তো আদালত করেছে। তো ঠিক শেখ হাসিনা যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিল এবং বলল যে এটা তো হাইকোর্টের আদেশ, আমি কি করব। তো সে ঠিক সেইভাবে তো সেটাও একটা ন্যায় বিচার হবে না, কারণ পরবর্তীতে সেটাও চ্যালেঞ্জ হবে। কিন্তু সেটা যদি না হয়, আমার মতে যেই ক্ষমতায় আসুক তার এই আওয়ামী লীগ ইস্যুটা রিজলভ করতে হবে, একটা ফয়সলা করতে হবে। কারণ আওয়ামী লীগকে আপনি ওই মানে নিষিদ্ধ রেখে আর কতদিন যাবেন? কারণ আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ রেখে বেশি দিন যেতে পারবেন না। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে আওয়ামী লীগের যে নেতাকর্মী এখন তারা ছত্রভঙ্গ আছে, এখন তাদের মনোবল খুব দুর্বল, তাদের নেতৃত্ব সেভাবে কর্মীদের সাথে কাজ করতে পারছে না। কিন্তু ভবিষ্যতে যে এটা এরকম থাকবে তা তো আপনি গ্যারান্টি দিতে পারছেন না। আওয়ামী লীগকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারছেন না এবং নির্বাহী আদেশ দিয়েও পারবেন না, কোর্ট অর্ডার দিয়েও আপনি পারবেন না। তাহলে তাদের সাথে একটা দফা করতে হবে যে তারা কিভাবে ফিরতে পারে। এমনও হতে পারে যে পরবর্তী সরকার বলতে পারে যে দেখো ভাই, 2024 সালের এই যে আন্দোলনের সময় যে দমন নীতি, সেটার সাথে যারা জড়িত ছিল, সেই শেখ হাসিনা হোক আর যে হোক, যারা জড়িত ছিল তাদের সবাইকে রাজনীতি থেকে অবসর নিতে হবে। তারপরে তুমি নতুন নেতৃত্ব গঠন করে রাজনীতিতে প্রবেশ করতে পারবা। এরকম কিছু একটা প্রস্তাব, একটা কিছু মানে আলোচনা করতে হলে তো একটা প্রস্তাব নিয়ে যেতে হবে যে এই হলো আমার প্রস্তাব, আওয়ামী লীগ অন্যদিকে আসবে অন্য প্রস্তাব নিয়ে। এখন এই যে নেগোসিয়েশন, এটা আগামী সরকার আওয়ামী লীগের সাথে করতে চাইবে, নাকি বলবে যে না, তারা একটা নিপীড়ক দল, তারা অপরাধ করেছে, তাদের সব বিচার হবে, দলেরও বিচার হবে। তো এই নীতিতে যদি তারা স্টিক করে যে দলের বিচার হবে, সেটা তারা করতে পারে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার হতেই পারে এবং তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হতেই পারে, সবই হতে পারে। কিন্তু এটার মানে পরিণতি কি হবে সেটা আমি জানি না। আমি এই জায়গাটাতে আসতে চাইছিলাম যে সবই হতে পারে। এই যে আমরা বিদ্বেষের রাজনীতি করব না, আমরা ঘৃণার রাজনীতি করব না, আমরা রাজনীতিটাকে আমূল বদলে ফেলবো, এই প্রতিশ্রুতি তো আসলে এই রাজনীতিবিদরাই করেছেন, যারা এই মুহূর্তে নানা রকম শাস্তি দিতে চাচ্ছেন বা আমরা দেখছি। আপনার কাছে কি মনে হয় রাজনীতির পরিবর্তন আসলে কতটা হয়েছে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসলে কতটা হয়েছে? গত 1.5 বছরে শূন্য, একেবারেই শূন্য। আমি তো রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন দেখি না। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে বড় না হলেও সবচেয়ে বড় মানে দিকগুলোর মধ্যে একটি হচ্ছে প্রতিহিংসা পরায়ণতা, যে প্রতিশোধ নেওয়ার যে প্রবণতা। যেই সরকারি ক্ষমতা আসে সেই তার প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে তাকে নানাভাবে তটস্থ রেখে এবং তাকে হয়রানি করে প্রতিশোধ নেয়। আবার সে যখন ক্ষমতা থেকে যায়, অন্য দল ক্ষমতা আসে, সে একই কাজ করে। তো এখন এই গত 1.5 বছর আমরা দেখলাম যে ন্যায় বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যেটা করা হয়েছে সেটা অনেকাংশে জাস্ট প্রতিশোধমূলক ব্যবস্থা। অনেকে জেলে আছেন 1 বছরের বেশি সময় ধরে, ভুয়া মামলায় কোনো বিচার হচ্ছে না। তাহলে মামলাগুলো যদি সত্য হয়, যদি তার বিরুদ্ধে প্রমাণ থাকে, তাহলে বিচার হচ্ছে না কেন? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, হয়তো বেশিরভাগ বিচার শুরু হচ্ছে না কেন? বেশিরভাগ ক্ষেত্রে তদন্তই শেষ হয়নি। তদন্ত শুরু হয়েছে কয়টায় আমি জানি না, মানে কয়টায়। কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে ডেইলি স্টারের একটা রিপোর্টে দেখলাম যে মাত্র 8টি মামলার তদন্ত শেষ হয়েছে। 8 মামলা হয়েছে, শত 2000 না কত মামলা হয়েছে, তার মধ্যে মাত্র 8টির তদন্ত শেষ হয়েছে। চার্জশিটও গঠন করা হয়নি। তো আপনি এটা কি করছেন? এটা যদি প্রতিহিংসা পরায়ণতা না হয়, এটা যদি নিপীড়নমূলক ব্যবস্থা না হয়, এটা যদি ক্ষমতার অপব্যবহার এবং আইন ব্যবস্থার অপব্যবহার না হয়, তাহলে কোনটা? অবশ্যই এটা মানে আইনের অপব্যবহার এবং এটা হচ্ছে আপনার প্রতিপক্ষকে দমন করার জন্য আইনের অপব্যবহার। তো তাহলে এইটাই যদি আপনি করবেন, তাহলে আপনি কিসের নতুন বন্দোবস্ত? আপনি তো সেই পুরোনো স্টাইলেই চলতে চান এবং কিছু বললেই বলবেন যে আওয়ামী লীগ আমলাতে চেয়ে বেশি হয়েছিল। তাহলে আপনি সেই ধারাই মানে মেনটেন করতে চান। তাহলে 15 বছর হচ্ছে তারা আগের 5 বছরের কথা বলেছে, তা এখন এই 15 বছরের কথা বলতে তো আরো 30 বছর, আর অনেক সময় ধরে এই দমন নিপীড়ন চলবে। তাহলে আপনার রাজনৈতিক সংস্কৃতি বদলাবে কি করে? কিন্তু একটু পরিবর্তন হয়েছে। যেমন নির্বাচনের আগে সবসময় আমরা দেখি যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সব এতেই দেখি। কিন্তু গতকাল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা গণমাধ্যমকে ইন্টারভিউতে, সম্ভবত প্রথম আলোকে ইন্টারভিউতে বলেছেন যে আমি কোনো ষড়যন্ত্র হবে বলে হচ্ছে বলে আমি মনে করি না, হুইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট, যে একটা দলের দ্বিতীয় প্রধান আসলে এই কথাটি বলছেন। তো সেটা ধরেও কি আপনার মনে হয় না যে
একটু বোধহয় পরিবর্তন হয়েছে, ষড়যন্ত্রের আলাপ নির্বাচনের না, আগের দিন না, নেই। কারণ সেই একই দিনে জামায়াতে ইসলামের গোলাম পারওয়ারের ইন্টারভিউ ছিল, সেখানে কিন্তু তিনি ওয়ার্নিং দিচ্ছেন যে তারা জানতে পারছেন যে একটা ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। তিনি ডিরেক্টলি বলছেন না যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে বা হবে, কিন্তু এটা শোনা যাচ্ছে বলে তিনি একটা ওয়ার্নিং দিচ্ছেন। তার মানে হচ্ছে কি, বাংলাদেশে সবসময় কিন্তু এটা হয়, যখন নির্বাচনের দিন ঘনিয়ে আসে বা নির্বাচনের দিন যেই দল প্রথম কারচুপির কথা বলবে আপনি জানবেন তারা হেরে গেছে, সেই জন্য তারা আগে ভাগে কারচুপির কথা বলা শুরু করে। আর যেই দল বলতে থাকে যে না সব কিছু ঠিকঠাক আছে, পারফেক্ট, এর চেয়ে ভালো নির্বাচন হয় না, তার মানে তারা জানে তারা জিতে গেছে। তো মির্জা ফখরুলের কথা শুনে মনে হচ্ছে তিনি কনফিডেন্ট তারা জিততে যাচ্ছে, আর পারওয়ার সাহেবের কথা শুনে মনে হলো যে তারা মনে করছে যে নির্বাচনটা একটু shaky। তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তো কাজেই আগে ভাগে তিনি একটা এক্সকিউজ ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন। সো এইটা হচ্ছে পুরনো বন্দোবস্তের কথাবার্তা। আগেও পুরনো শুনেছি, বস্তু আমরা আরেকটু দেখলাম যে আগেও শুনেছি এইসব কথাবার্তা। 2001 সালে সন্ধ্যে 7টার সময় বিবিসি বাংলায় কায়সার চৌধুরী আওয়ামী লীগ নেতা এবং নজরুল ইসলাম খান বিএনপি নেতা স্টুডিওতে ছিলেন। প্রেজেন্টার জিজ্ঞেস করলেন নির্বাচন কেমন হয়েছে। কায়সার চৌধুরী শুরু করলেন, ভাই কি বলবো, এত কারচুপি আর কখনো দেখিনি। তখন আমি বুঝলাম গেছে শেষ। আর নজরুল ইসলাম খান বললেন যে না, কোথায় কারচুপি, সবই ভালো হয়েছে বলে আমার মনে হয়। সো ওইগুলো ছিল নির্বাচনের সন্ধ্যাবেলায়, মানে ভোট শেষ হওয়ার পর। আর মির্জা ফখরুল আর পারওয়ার সাহেব এই ধরনের কথাই বলছেন আগের দিন। একেবারে আমার কোনো পরিবর্তন নাই এটা। আর আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, একটু বোধহয় ভালো চর্চা হলো, যদিও এর কিছুক্ষণ পরেই আমরা আবার একদিন পরেই আমরা দেখলাম যে সেই টাকার খেলা, মানে আজকে এখন পর্যন্ত আমি জানি যে বিভিন্ন জায়গায় প্রায় লক্ষ লক্ষ কোটির কাছাকাছি টাকা অনেকেই ধরা পড়ছেন। তার মানে খুব বড় পরিবর্তন আসলে হলোই না। সেই কালো টাকার খেলা, সেই অস্ত্র, এই জিনিসগুলো থেকেই গেল নির্বাচনে। তো সেক্ষেত্রে আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে, যদি আমি জানি যে এটার উত্তর আপনি ঠিকঠাক দিবেন না আমাকে, সেটা হচ্ছে যে আগামীকাল কতটা ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করেন এবং কি কি ধরনের ইঞ্জিনিয়ারিং হতে পারে? একটা কথা অনেকেই বলেন যে নির্বাচনের আগের রাতে যেই দলের লোকজন ধরা পড়বে বা যেই দলের লোকজনদেরকে ধরা হবে সেই দল অবস্থা খারাপ। তো এইবার দেখা যাচ্ছে যে নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর লোকজনকে গ্রেফতার করা হচ্ছে এবং তাদের কাছ থেকে অঢেল টাকা পাওয়া যাচ্ছে। তো তার মানে কি এই যে জামায়াতে ইসলামীর ঘন্টা বেজে গেছে এবং এই ধরপাকড় কি সেটারই লক্ষণ? যদি সেটা হয় তাহলে তো ধরে নিতে হবে যে এই ধরপাকড় একটা ইঞ্জিনিয়ারিংয়ের অংশ, এক নম্বর। কিন্তু এটা যে ইঞ্জিনিয়ারিংয়ের অংশ সেটার প্রমাণ করার তো কোনো রাস্তা আমার নেই। আমি খালি একটা ধারণার থেকে বলছি যে এরকম নাকি একটা ট্রেন্ড, অঙ্ক মিলাতে পারি, বাংলাদেশে নাকি এরকম একটা ট্রেন্ড আছে। আর জামায়াতে ইসলামীর নেতাদের হাতে এত টাকা, অনেকে বলছেন যে ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছে সেই জন্য তারা এত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো 70 লাখ এখানে, 70 লাখ সেখানে, 75 লাখ এখানে, এটা অনেক বেশি টাকা। জাস্ট নির্বাচনের আগের দিন তাদেরকে এত কি প্রয়োজন যে এত নগদ টাকা নিয়ে ঘুরে বেড়াবেন? বা মানে একদিন, আমি তো এটা একদিন আগেই কি জানলাম যে আসলে ব্যাংক কাজ করবে না। আর আজকে ছুটির দিন, কালকে ছুটির দিন, আপনি টাকা নিয়ে কোথায় দিচ্ছেন, কাকে দিচ্ছেন? এমন না যে আপনার কর্মচারীদের আপনি বেতন দিচ্ছেন, ছুটির দিন আপনার তো গতকাল তার আগের দিন দেওয়ার কথা। কাজে এটা অনেক ধোঁয়াশা, মানে অনেক ধোঁয়াশা ব্যাপার, মানে অঙ্ক ঠিক মেলে না আর কি, যে অজুহাত তারা খাড়া করছে। তো অনেকে মনে করতে পারে যে এক নম্বর যে হয় এই টাকাগুলো জামায়াতে ইসলামী নির্বাচনী কাজে ব্যবহার করার জন্যই তাদের কর্মী বা নেতাদের কাছে দিয়েছিল। আর নির্বাচনে কি কাজ থাকতে পারে, কারণ প্রচারণা তো শেষ, এটা নিশ্চয়ই মানে ভালো কোনো কাজ না এত টাকা। আর দুই হতে পারে যে জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এই গ্রেফতারগুলো করা হচ্ছে। এখন কোনটা সত্য সেটা বলার অবস্থা আমি নাই। আর ইঞ্জিনিয়ারিং তো নানা রকম হতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে একটা ইলেকশনকে পাল্টে দেওয়া, এটা একেবারে রিটার্নিং অফিসার যদি ইনভলভ না থাকে তাহলে সম্ভব না। রিটার্নিং অফিসার পারে, আর পারে হচ্ছে পুলিশ এবং কিছু কর্মকর্তা। সেটা হচ্ছে রাতের ভোট 2018 সালে যেটা হয়েছিল, তখন সেখানে তো রিটার্নিং অফিসার ইনভলভ ছিল না, ইনভলভ ছিল স্থানীয় পুলিশ এবং কিছু কর্মকর্তা যারা আর কি ওই প্রশাসনিক কর্মকর্তা যারা
সিল মেরে মেরে বাক্স ভরে ভরে রেডি করেছে। না, কিন্তু এবার তো সেই সেই ইকুয়েশনে গল্প পাওয়াই যাচ্ছে যে রিটার্নিং কর্মকর্তা যারা হয়েছেন বা যে সমস্ত জেলায় যে ডিসিরা আছেন তারা একটি দলের আসলে বলা যেতে পারে সেই মতানুসারী নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তো এখানেও ইঞ্জিনিয়ারিং আসলে অনেক আগেই হয়ে গেছে। না, হতে পারে যদি রিটার্নিং অফিসার সেই ধরনের কাজ করে, কারণ নির্বাচনের ফলাফল তো কাউন্ট করা হয় প্রতিটা কেন্দ্রে। একটা আসনে যদি 100টা কেন্দ্র থাকে তাহলে 100টা কেন্দ্রে ফলাফল কাউন্ট করা হবে এবং প্রিজাইডিং অফিসার তার শিট তৈরি করবেন যে কে কত ভোট পেল, এবং শিটগুলো ফটোকপি করে সব ক্যান্ডিডেটদের যে এজেন্ট তাদের হাতে দিয়ে দিবে, বা যদি পর্যবেক্ষক থাকে তাদের হাতেও দিবে, এবং তারপরে সেটা তিনি রিটার্নিং অফিসারকে ফ্যাক্স করে দিবেন বা হাতে পৌঁছে দেবেন। রিটার্নিং অফিসার ওই 100টা কেন্দ্রের শিট পাওয়ার পর সবগুলো যোগ দিবেন। তো উনি যখন যোগ দিবেন তখন কিন্তু কারচুপির একটা বড় সুযোগ থাকে, কারণ উনি যোগ দেওয়ার পর সেই ফলাফল, ফাইনাল ফলাফলটা তিনি ফ্যাক্স করে দিবেন ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন তখন তাদের বোর্ডে টাঙিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল কাজ একেবারে। এবং তার সাথে আবার পোস্টাল ব্যালট যুক্ত হচ্ছে। পোস্টাল ব্যালট এখন ওটা আসলে বড় প্রশ্ন শুরু থেকেই আছে, কিন্তু ওইটা অত বেশি না, বেশি 15 লাখের কাছাকাছি, 14 লাখ সামথিং। 14 লাখ পোস্টাল ব্যালট কি পৌঁছে গেছে নাকি পাঠানো হয়েছে 14 লাখ? না, পৌঁছে গেছে, মানে ভোট দিয়ে সেই ভোট চলে এসেছে আসলে। তো সেটাও নিশ্চয়ই একটা বড়, মানে 15 লাখ হচ্ছে 300 আসনের একটা আসন না, তো কাজেই অনেক ছড়ানো ছিটানো থাকবে, এবং এর মধ্যে প্রবাসী কিছু আছে বোধহয় 4-5 লাখ, আর বাদ বাকি দেশের ভেতরে 12 লাখের মতো সম্ভবত প্রবাসী। কিন্তু ঘটনা হচ্ছে যে কোথাও কোথাও যখন ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে এই 2000, 3000, 4000 ভোট, 30,000 ভোট কখনো কখনো একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আমরা একটু আরেকটা জায়গায় দিয়ে শেষ করতে চাই আলাপটা, সেটা হচ্ছে হ্যাঁ ভোট, গণভোট হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় বা আপনার আগের অভিজ্ঞতা কি বলে যে বাংলাদেশে গণভোটে আসলে কার পাল্লা ভারী থাকে, হ্যাঁ না না? না, গণভোটে সবসময় সরকারি, মানে সরকার যাদের চায়, যেদিকে নিতে চায় গণভোটটাকে সেদিকেই যায়। বাংলাদেশে তো গণভোট হয়েছে 3 বার, জিয়াউর রহমানের হ্যাঁ না, এরশাদের হ্যাঁ না, আর 91 সালে যে সংশোধনী, সাংবিধানিক সংশোধনী, দ্বাদশ সংশোধনী, সেটার উপর হ্যাঁ না ভোট। সেই দ্বাদশ সংশোধনীতে আপনার ভোট পড়েছে 35%, তার মধ্যে 85% হ্যাঁ। সেটা নিয়ে কোনো আশ্চর্য হওয়ার কিছু ছিল না, কারণ সব দলই সেটাকে সমর্থন করেছিল এবং সংসদে পাশ হয়ে এটা গণভোটে দেওয়া হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটে বলা হয় যে ভোটের হার ছিল প্রায় 90%, যেটা অবিশ্বাস্য, সেটা অবিশ্বাস্য আর কি। তো এইবার যেটা হচ্ছে, এইবার তো সরকার জোরে সোরে হ্যাঁ পক্ষে প্রচারণা চালিয়েছে, যেটা ছিল একেবারেই অনৈতিক, কারণ বাংলাদেশের সবাই তো হ্যাঁ পক্ষে না, কিন্তু সরকারের টাকা তো সবার কাছ থেকেই আসে। কাজেই আমার আপনার টাকা দিয়ে সে হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছে। আমি চালিয়েছিল, তারপর সেটা বন্ধ করা হয়েছে, বন্ধ করেছে, কিন্তু গায়ে গই করে, কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে অলরেডি আপনার নির্দেশ দিয়ে দিয়েছে যারা তারা যেন হ্যাঁ পক্ষে পোস্টার টোস্টার টাঙায়। এবং আপনি যাবেন, নিশ্চয়ই জানেন, বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল, সরকারি প্রতিষ্ঠানে এই হ্যাঁ ভোটের পোস্টার টোস্টার টাঙানো হয়েছিল। এখনো বোধহয় আছে, আমি জানি না, আমি যাইনি। তবে এটা থেকে বোঝা যায় যে সরকার এটাকে যেমন করে হোক হ্যাঁকে জয়যুক্ত করার জন্য চেষ্টা চালাবে। তো সেখানে তারা কারচুপির আশ্রয় নেবে কিনা তা আমি জানি না, কিন্তু তারা যেইভাবে আটঘাট বেঁধে হ্যাঁর পক্ষে নেমেছে, কারচুপির দিকে গেলে আমি একদমই আশ্চর্য হব না। কারণ এই সরকারের জন্য এই রেফারেন্ডাম, এই গণভোট, জুলাই সনদ পাশ হওয়া একদম জরুরি, একেবারে জরুরি। কারণ হচ্ছে যে এই জুলাই সনদ, আপনার এই সরকার যত কিছু কথা বলে সব কিছু এর মধ্যে আছে। আপনার জামাতে ইসলামী, এনসিপি তো এক ধরনের সরকারি দল, সরকারি দল না হয়েও সরকারি দল। জামাতে ইসলামী, এনসিপি কিন্তু বরাবরই এই জুলাই সনদটাকে, মানে নির্বাচনের আগে জুলাই সনদের উপর গণভোট করে এটাকে সংবিধানের অংশ করার জন্য দাবি জানাচ্ছিল। কারণ এখানে অনেক কিছু লেখা আছে, শুধু সংস্কারের ব্যাপার না, সংস্কারের বাইরেও সংবিধানে অনেক ধারা চেঞ্জ করার কথা লেখা আছে। এবং এখানে ওই 2024 সালের গণ অভ্যুত্থানকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা আছে। এবং ওখানে প্রিএম্বলটা চেঞ্জ করে আগে যেখানে শুধু স্বাধীনতা যুদ্ধের কথা বলা হচ্ছিল, বাংলাদেশের রাষ্ট্রের মূল
ভিত্তিপ্রস্তর হিসেবে সেখানে জুলাই অভ্যুত্থানকে যোগ করা হয়েছে এবং এটা ফ্যাসিবাদী একটা সরকারকে উৎখাত করা হয়েছে সে কথা বলা হয়েছে। তো আপনার গণ অভ্যুত্থান তো আরও হতে পারে বাংলাদেশে, আরো হয়েছে তো 15 বছর পর আর একটা হতে পারে, 25 বছর পর আরেকটা হতে পারে। তাহলে কি আপনি প্রত্যেকবার প্রিএমবল চেঞ্জ করে ওগুলোও ঢোকাতে থাকবেন? প্রিএমবল কি সংবিধানের চেয়ে লম্বা হয়ে যাবে? প্রতিটা গণ অভ্যুত্থানের পরে আপনি ঢোকাবেন? আসলে আপনি এটা খুবই কাঁচা একটা কাজ। কারণ প্রিএমবলে থাকবে যে রাষ্ট্রের প্রতিষ্ঠার মানে এটা কীভাবে হলো, সেটা হলো 71-এর পরে যা হয়েছে সবই রাজনীতি, এগুলো মুক্তি সংগ্রাম না। 24-এ যা হয়েছে সেটা রাজনীতি, সেটা একটা অভ্যুত্থান। সরকার পরিবর্তন করেছেন আপনারা রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, আপনারা দেশ স্বাধীন করেননি। হ্যাঁ, এই কথাটা বারবার বলতে হয় যে 24-এ দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে 71-এ। দেশ একবারই স্বাধীন হয়, দুইবার না। তো কিন্তু তার এইটা জুলাই সনদটা যখন সংবিধানের সাথে যুক্ত হবে তখন কিন্তু 71টা অনেকটা 71-এর ভূমিকাটা খর্ব করা হবে এবং এটি হচ্ছে একটা বড় কনসার্ন অনেকের। এবং আমি গোপালগঞ্জেও দেখলাম এটা একটা বড় রাজনীতিও। হ্যাঁ, গোপালগঞ্জেও দেখলাম অনেকেই বলছে যে আপনারা না ভোট দিবেন কারণ হ্যাঁ জয়যুক্ত হলে আমাদের 72-এর সংবিধান থাকবে না, আমাদের 71-এর স্মৃতিও থাকবে না। তো এটা একটা আশঙ্কা আছে। কাজেই এই গণভোটটা কিভাবে হবে, মানে গণভোটটাকে মানে জেতানোর জন্য জামাত এবং এনসিপি এবং এই সরকার তারা সেটা কেন চায়? কারণ এটা তাদের আইডিওলজি। তারা চায় এগুলো প্রতিষ্ঠা করতে। তারা চায় যে 2024 সালের অভ্যুত্থানটাকে এমনভাবে প্রজেক্ট করতে সংবিধানে যে এটাই হচ্ছে রাষ্ট্রের, এই নতুন রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর। সো এটা তাদের মানে রাজনৈতিক স্বীকৃতি, তাদের অভ্যুত্থানের স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি, সেটা তারা চায়। তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা। সেই জন্য জামাত এবং এনসিপি এটার প্রথমে এই রেফারেন্ডামটা চাচ্ছিল, পরে বিএনপির চাপে সরকার দুটো একসাথে করছে, নির্বাচন এবং রেফারেন্ডাম। এবং আপনি দেখবেন সরকার নির্বাচন নিয়ে যত না প্রচারণা চালিয়েছে তার চেয়ে বেশি প্রচারণা চালিয়েছে রেফারেন্ডাম নিয়ে। তার কাছেও কিন্তু রেফারেন্ডামটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই তর্কটাও তো একই সাথে আছে যে নানা সংস্কারের কথা যেটা বলে এসেছিল এই ইন্টারিম গভর্নমেন্ট এতদিন ধরে, সেই সংস্কারটা তো আমার জরুরি। সেই সংস্কারটার জন্য তো আসলে হ্যাঁ ভোটটাও জরুরি। এবং যে রাজনৈতিক দলগুলোর উপর ভরসা মানুষ রাখতে পারে না, তাদের হাতে কি এই সংস্কার না করেই সব কিছু আবার ছেড়ে দেওয়া হবে? দেখেন, সব সংস্কারের জন্য আপনার সংবিধান চেঞ্জও করতে হয় না, গণভোটের দরকার হয় না। যেমন ধরুন এই যে গণভোট হচ্ছে সেখানে কিন্তু যেসব ধারা চেঞ্জ হবে সংবিধানে, তার মধ্যে একটা আছে কি কুমিল্লা আর দুটো নতুন বিভাগ হবে। তো এটার জন্য কি একটা সংবিধান সংস্কার করতে হয়, সংশোধন করতে হয়? অবশ্যই না। আগে বিভাগ তৈরি হয়নি? অবশ্যই তৈরি হয়েছে। ফরিদপুর এবং কুমিল্লা সম্ভবত অনেক বিভাগ তৈরি হয়েছে, রংপুর বিভাগ তৈরি হয়েছে, ময়মনসিংহ বিভাগ না তৈরি হয়েছে। কাজেই এটা একটা ফালতু জিনিস। হ্যাঁ, এবং এরকম অনেক কিছু আছে যেগুলো আপনার নির্বাহী আদেশ দিয়ে যেই সংস্কারগুলো করা যায়। আর কিছু কিছু আছে যেগুলো সাংবিধানিক সংস্কার, যেরকম আপনার তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনা, তারপরে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করা, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের সীমিত করে দেওয়া, তারপর উচ্চকক্ষ স্থাপন করা, সেগুলা আপনার অবশ্যই সাংবিধানিক সংস্কার প্রয়োজন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি কি এটা গণভোট দিয়ে করবেন কিনা। কারণ বাংলাদেশের সংবিধানে এখন যেটা আছে যে সকল সাংবিধানিক সংস্কার জন্য আপনার পার্লামেন্টে ডিবেট হবে, পার্লামেন্টে এটা উত্থাপিত হবে, পার্লামেন্টে ডিবেট হবে, এখন পার্লামেন্টে 2/3 ভোটের মাধ্যমে পাস হবে। এটাই বর্তমান সংবিধান। তো আপনি বর্তমান সংবিধানের অনুযায়ী সেটা করেন না কেন? আপনার কমিশন গঠন করেছেন, কমিশন তার প্রস্তাব দিয়েছে, পার্লামেন্ট ইলেক্ট করেন, পার্লামেন্টকে আপনি প্রস্তাবগুলো দেন, তারপরে পার্লামেন্টের সদস্যরা যারা জনগণের ভোটে নির্বাচিত তারাই ডিসাইড করুক কোন সংস্কার তারা গ্রহণ করতে পারবে, কোন সংস্কার তারা পারবে না। কিন্তু যেগুলো তারা পারবে না তার মানে না সেগুলো গায়েব হয়ে গেলো, সেগুলো হয়তো নেক্সট পার্লামেন্ট টেক আপ করতে পারে। সংস্কার তো আজকেই করতে হবে তেমন কোনো কথা নেই। সংস্কার তো প্রতিটা সরকারই করে, কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় সংস্কার করে, তারা নিজেদের কাজের জন্যই করতে হয়। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো কোনো ডেস্টিনেশন না যে আপনি পৌঁছে গেলেন, আচ্ছা পৌঁছে গেছি সংস্কার। ওই যে আমরা বিশ্বাস রাখতে পারি না যে আসলে এরা করবে কিনা, আসলে পরিবর্তন আনবে কিনা। এরা কারা? এরা হচ্ছে জনগণের প্রতিনিধি। ইউ আর টকিং অ্যাবাউট ইলেক্টেড রেপ্রেজেন্টেটিভস। এরাই হচ্ছে জনগণের প্রতিনিধি। যেই সংস্কার কমিশনগুলো ইউনূস সাহেব করেছেন, এরা তো জনগণের প্রতিনিধি না। এদেরকে কে চুজ করেছে? ইউনূস সাহেবের অ্যাপয়েন্টেড
আপনি ডক্টর আলী রিয়াজ বলুন আর যাই বলুন, তারা তো নির্বাচিত প্রতিনিধি না, কিন্তু সংসদে যারা আসবে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। এইসব কাজ তো তাদেরই করার কথা, এই মানে এদের করার কথা না। হ্যাঁ, এরা আইডিয়া নিয়ে আসতে পারে, একটা কমিশন 3 মাস কাজ করে একটা রিপোর্ট দিবে যে এই সংস্কার করা জরুরি বিকজ অফ এই রিজন, এবং এইভাবে করা যায়। তারপরে সংসদ এটা বিবেচনা করবে। এটাই আমার বিশ্বাস যে সংসদীয় গণতন্ত্র যদি আমি চিন্তা করি তাহলে এইটা এভাবেই হওয়া উচিত। যদি না হয় তাহলে এটা সংসদীয় গণতন্ত্র, এটা কি, এটা খিচুড়ি। সেই খিচুড়ি হচ্ছে কিনা সেটার জন্য আসলে আরো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু খিচুড়ির প্রথম মশলাটা আগামীকাল পড়বে। সেটাই আমরা বরং সেই নুন হবে না মরিচ হবে, সেটা হলো কথা। কোনটা বেশি হবে, নুন বেশি হবে না মরিচ বেশি হবে, সেটাই বরং আমরা কালকে টের পাবো। যেহেতু আগামীকাল সন্ধ্যা আবার আপনার সাথে দেখা হবে, তখন নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং চমৎকার আলাপের জন্য বরাবরের মতো। যেটা বলছিলাম যে আর খুব অল্প সময় আমাদের হাতে আছে, নুন বেশি হবে নাকি মরিচ বেশি হবে সেটা নির্ধারণ করবেন আপনি, আমি। তো আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে, ভোটটা দিতে হবে, দিলেই আমরা হয়তো নির্ধারণ করতে পারবো আমাদের সামনের খিচুড়ি, অর্থাৎ সেটা দেশটা কিভাবে ঠিকঠাক মতো দৌড়াবে বা চলবে, আমি যদি ভুল না করে থাকি। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।